নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আজকে রয়েছেন অরিন্দম রায়। নমস্কার। সঙ্গে সুপ্রিয় অনুষ্ঠানে আপনারা ইতিপূর্বে যা দেখেছেন সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে ভারতের মূল্যায়ন, আবার ভারতের দিক থেকে আন্তর্জাতিক প্রেক্ষাপটের মূল্যায়ন, অর্থাৎ যেটাকে আমরা বলি অরিন্দম সচরাচর জিও পলিটিক্স, মানে বা ভূরাজনৈতিক বিষয় যেটাকে আমরা বলি। এই জিও পলিটিক্স কিন্তু খুব একটা চারটিখানি ছোটোখাটো ব্যাপার নয়। অধিকাংশ লোকেরই ধারণা জিও পলিটিক্স আর এমন কি হাতিঘোড়া, কিন্তু জিও পলিটিক্সের ওপরেই নির্ভর করে আপনার আমার দেশের, আমার মহাদেশের এবং সর্বোপরি এই গ্রহের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কি হবে, কি হতে পারে। হাঁড়ির একটা চাল টিপলে যেরকম ভাত বোঝা যায়, মানে পাকা গৃহিণীরা যেরকম বুঝতে পারেন, জিও পলিটিক্সের ছোটোখাটো মুভ দেখলেই অনেক কিছু টের পাওয়া যায় বা আন্দাজ করতে পারা যায়। ধরে যাক কোনো একজন রাষ্ট্রনেতা একটা কোনো বক্তব্য রাখছেন, একটা উদাহরণ বলি অরিন্দম তোমাকে, যে ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি হঠাৎ হয়ে গেলেন আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি। খবরটা শুনেছো তুমি? হ্যাঁ, শুনেছি। মানে মানে এটা তো সম্ভব নয়। কি করে হলো? জো বাইডেন, যিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি হোয়াইট হাউসের ওভাল রুমে একটা বক্তব্য রাখতে গিয়ে তিনি কথায় কথায় বলে ফেলেছেন ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বলার কথা কমলা হ্যারিস। এটা কি ইঙ্গিত করছে? প্রথমে এটা দিয়ে শুরু করি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের রিটায়ারমেন্টের একটা বয়স হয়, ঠিক আছে? এবার আমরা চাকরিতে আমরা রিটায়ার করি 60 বছর বয়সে, সেখানে আমাদের জো বাইডেনের বয়স প্রায় হতে চলেছে 80-80রও কিছু উপরে হবে, 90-এর কাছাকাছি বয়স। তা 90-এর কাছাকাছি বয়সে মাথার যে ধূসর কোষগুলি রয়েছে, গ্রে সেল, কোন সেল, এগুলো ঠিকঠাক করে কাজ করে না, মানে একটার একটার সাথে খাপে খাপে বসে না। তো সুতরাং একটু এদিক ওদিক হড়কে যাওয়ার চান্স থাকেই সব সময়। এটা বলেছেন, তো সেই অনুযায়ী উনি এই ভুলটা খুব ঘন ঘনই করে ফেলছেন আজকাল। কোনো সময় প্লেনে উঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খাচ্ছেন, কখনো স্ত্রীর হাত ধরে টানতে গিয়ে অন্য একজনের হাত ধরে টানছে, চলে যাচ্ছেন, এরকম হচ্ছে। তো এটা প্রত্যাশিত। বন্ধুরা, একটা কথা শুরুতে আমার বলা উচিত ছিল, আমি ক্ষমা করবেন আমাকে, বলা হয়নি। সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান আপনারা অনেকেই নিয়মিত দেখছেন বটে, কিন্তু চ্যানেলের সাবস্ক্রিপশন আমাদের একটু দরকার, এবং তার পাশাপাশি অন্যদেরকে বলা দরকার, এবং তারও পাশাপাশি পরামর্শ মতামতের জন্য আপনাদের কমেন্ট বক্স খোলা আছে। সেখানে আপনাদের মতামত জানালে আমরা আমাদের আরও বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারি। আর একটা কথা যেটা বলিনি শুরুতেই, অরিন্দম রায়ের পরিচয়। অরিন্দম পেশাগত দিক থেকে যাই করুক, সেটা তার কম্পিউটার সংক্রান্ত ব্যাপার স্যাপারের সঙ্গে যুক্ত, মানে আইটির লোক, কিন্তু সেটার পরিচয়টা, ওর পরিচয়টা, আসল পরিচয়টা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আমরা এই সঙ্গে সুপ্রিয়তে আলোচনা করি, এই ভূরাজনৈতিক দিকগুলো অত্যন্ত তুখোরভাবে ও পর্যালোচনা করে এবং খেয়াল রাখে। কেন অরিন্দম? কারণটা কি? দেখুন, শুরুতেই আপনি টোনটাকে সেট করেছেন সুপ্রিয়তা। গ্লোবাল পলিটিক্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটি আপনার দেশ এই সমগ্র ভূবিশ্বের মধ্যে ঠিক কোন জায়গাতে রয়েছে, আপনি কোন কোন সুতোগুলো নিয়ে আপনি খেলা করছেন, কোন সুতোটাতে আপনি টান দিলে পরে সেটা হয়তো সারা বিশ্বকে সেটা প্রভাবিত করবে। অ্যান্ড এর উপরে যে পুরনো সনাতনী সংস্কৃতি, আমরা সবসময় বসুধৈব কুটুম্বকম এই নীতিতে বিশ্বাস করে এসেছি। তা বসুধৈব কুটুম্বকম যদি বলি, আমি খালি নিজের বাড়ি আর তার আশেপাশের বাড়িগুলো, মানে আশেপাশের বাড়ি মানে প্রতিবেশী বলছি, বুঝতেই পারছেন, চায়না পাকিস্তান নিয়ে যদি আলোচনা করি, তাহলে পরে তো পুরো আমাদের যে ক্যানভাসটা সেটা শেষ হয়ে যায় না। ঠিক। তো সুতরাং কোথায় কোথায় আমি যা যা কল্যাণকর কাজ করতে পারি, সেটার জন্য আমাকে কিন্তু খুব বলিষ্ঠ একজন খেলোয়াড় হিসাবে আমার কিন্তু ধীরে ধীরে এই গ্লোবাল পলিটিক্সের মধ্যে পা রাখতেই হবে, নইলে পরে কিন্তু সেই ভারতের যে পুরনো অতীত, সোনালি অতীত ছিল, সেই অতীতটাকে কিন্তু আমরা কোনোদিনই আর ফিরে পাবো না। আমি এখানে একটু কাউন্টার করব। সোনালি অতীত বলতে অরিন্দম যে সময়টার কথা বলতে চাইছে, সেটা অবশ্যই স্বাধীনতা উত্তর ভারতবর্ষ নয়, সেটা অবশ্যই স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষ নয়, সেটা হচ্ছে সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের জন্য ভারতবর্ষের নাম ভারতবর্ষ, যে ভারতবর্ষ শব্দটার মধ্যে গোটা বিশ্ব লুকিয়ে রয়েছে,
মহাভারতের একটা কথা খুব প্রচলিত, যাহা নাই ভারতে তাহা নাই তাহা নাই ভারতে। এবারে এই প্রথম ভারতের অর্থ হচ্ছে ভারতবর্ষ, দ্বিতীয় ভারতের অর্থ হচ্ছে ভারত, যে ভারত গোটা বিশ্বকেই ভারত বলে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ যা ভারতও নেই তা গোটা বিশ্বে নেই। গোটা বিশ্বে নেই। তো সেই সোনালী অতীতের কথাই অরিন্দম বলতে চাইছেন, যেটা সমুদ্রগুপ্তের ভারতবর্ষ, রামায়ণ মহাভারতের ভারতবর্ষ, কুষাণ যুগের ভারতবর্ষ, যেটা ধরে নেওয়া যাক, এমনকি তার তৎপরবর্তী সময়, এমনকি এই যে যেখানে আমরা রয়েছি এখন, সেখানে সম্রাট শশাঙ্কদেবের ভারতবর্ষ, বা সেই দিকটায় তাকাই, তাহলে সেখানে ফিরে যেতে গেলে আমার একটা খটকা আছে এখানে। খটকাটা এইরকম, মানে যেহেতু তুমি জানো আমি দীর্ঘকাল বাইরে ছিলাম, তো বাইরে থাকার সময় আমি ভারতের ছবি একরকম দেখেছি, ভারতের ইমেজ একরকম দেখেছি, আবার অদ্ভুতভাবে সেই ছবিটা কিন্তু 14 সালের পর থেকে ধীরে ধীরে বদলাতে বদলাতে আজকে এমন জায়গায় গেল, টাইম স্কোয়ারে আমাদের প্রধানমন্ত্রীর ছবি বিরাট একটা পোস্টার থাকে। আজকে এমন একটা জায়গায় গেল যেখানে ম্যাডিসন স্কোয়ারে যদি তিনি যাবেন বলে লোকে জানতে পারে, তো তারা বহু দাম দিয়ে ব্ল্যাকে পর্যন্ত টিকিট কাটে। এমন একটা ছবি দেখতে পাওয়া গেল যে ভারতে তৈরি হওয়া একটি ফিল্ম, যে ফিল্মটা রিলিজের সঙ্গে সঙ্গে বিদেশে তার প্রচুর পরিমাণে ফলোয়ার তৈরি হয়, ভক্ত তৈরি হয়, হঠাৎ ভারতের এই ছবিটা একদিনে তো হয়নি অরিন্দম। দেখুন, খুব ভালো প্রশ্ন। 3টে স্তরে আমি এটার উত্তর দেব। ব্রিটিশরা ভারতে পাকাপাকিভাবে যখন শাসন ব্যবস্থা তারা গ্রহণ করে 1857 মহাবিদ্রোহের পর, সেই সময় ভারতের যে জিডিপি ছিল তা ছিল গোটা বিশ্বের 30%-এর কাছাকাছি। এবার সেখান থেকে অবাধ লুণ্ঠন হয়েছে আমাদের এখানকার সমগ্র সব কিছু সম্পদ যা হয়, যা লুট করা সম্ভব সেটা ব্রিটিশ নিয়ে গেছিল। গিয়ে তারপর স্বাধীনতা এলো 1947-এ। 1947-এ স্বাধীনতা আসার পর যখন জওহরলাল নেহেরু আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, তখন একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হলো যে ভারত হচ্ছে স্নেক চার্মাসদের দেশ, মানে সাপুড়েদের দেশ। রাস্তায় গরু চড়ে, হাতি চড়ে বেড়ায়, এবং এখানে অশিক্ষার হার খুব বেশি, স্বাস্থ্য বা শিক্ষা ক্ষেত্রে কিছুই নেই। একদম একদম এগুলো তো মানে একটা সময় ভারত সম্পর্কে আমাকেও মুখোমুখি হতে হয়েছে এরকম কোনো দেশে গিয়ে, যে ভারত মানে ইন্ডিয়া, তারা বুঝে রেড ইন্ডিয়ান ছাড়া আর কোনো ইন্ডিয়ান নেই। আমেরিকাতে বহু লোকের এরকম ধারণা আছে, এখনো পর্যন্ত ধারণা। যারা মনে করে যে আমেরিকা মানেই দুধ আর মধুর দেশ আর প্রচুর শিক্ষায় উন্নত, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাকে এরকমও শুনতে হয়েছে যে আমি যে প্লেনে করে এসছি এটা বিশ্বাস করতে চাইনি আমেরিকা, সাদা চামড়ার চিন্তা করে করতে পারিনি। কারণ ওবামার সঙ্গে যখন আমি ঘুরেছি তার নির্বাচনী প্রচারে, ফিলাডেলফিয়াতে একটা জায়গাতে আমি চলে গেছিলাম নিজের মতো কভার করতে, তো সেখানে গিয়ে একজনকে বলেছি যে নক করেছি, দরজা খুলেছে, কী ব্যাপার, না আমি ভারত থেকে এসেছি, আমি একজন সাংবাদিক। সে তুমি কীভাবে এসছো? না আমি তো প্লেনে, ওই মাথার ওপর দিয়ে যেগুলো উড়ে যায় ওগুলো ভূতেদের, ওগুলোতে কোনো মানুষ আসতে পারে না, আর তুমি কিছুতেই কোনোভাবেই তুমি মানুষ নাও। দাম করে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল মুখের ওপরে। এই প্রসঙ্গে আরেকটি গল্প আমার মনে পড়ে গেল। গুজরাটের জুনাগড় অঞ্চলের একজন মহারাজ ছিলেন, উনি বিলেত গেছেন। বিলেতে গিয়ে উনি রোলস রয়েস গাড়ি পছন্দ হয়েছে, উনি গাড়ি কিনতে গিয়েছিলেন। ওনাকে বলা হয়েছিল যে তুমি কে, এরকম লোককে আমরা রোলস রয়েস বিক্রি করি না। উনি তারপর সেই রাজপোশাক পরে এসে সেই রোলস রয়েস কিনে সেটিকে নিয়ে উনি ভারতে আসেন। একটা নয়, 30টি না 35টি রোলস রয়েস কিনেছিলেন তিনি, এবং তারপর সেগুলো দিয়ে ময়লা পরিষ্কার শহরের ময়লা বইতেন। দেখুন, ভারতের মধ্যে এই জিনিসটি সবসময়ই আছে। ভারতের যে কি সম্পদ কোথায় লুকিয়ে রয়েছে, এখানে এত মন্দির রয়েছে, আমাদের বুলিয়ান রিজার্ভে মনে হয় যা সোনা রয়েছে তার থেকে অনেক বেশি সোনা আমাদের মন্দিরে বা ঘরে ঘরে রয়েছে। ঠিক আছে, তার জন্য ভারতবাসীদের কেউ যদি সেই স্নেক চার্মার বা এরকম বলে যদি কল্পনা করতে চায়, তাহলে পরে সেটা খুবই মানে আমি বলবো যে those days are gone. এখন এই মুহূর্তে ভারত অক্ষশক্তির অন্যতম হয়ে উঠেছে। তো প্রথম পর্যায়ে ছিল যে জিডিপি যে অবস্থায় ছিল সেখান থেকে জিডিপির একটা লুণ্ঠন হওয়ার ফলে জিডিপি নেমে যায়, একদম মানে রক বটম টাচ করে, যেটাকে হয়তো 2% 3% গোটা দুনিয়ার জিডিপি।
পরের পর্যায়টা আসছে যে তোমাকে তো ভিখিরি আমি বানিয়ে দিয়েছি, ভিখিরি বানাবার পর তুমি এখন হচ্ছ আমার উপর ডিপেন্ডেন্ট, আমাকে পুরোপুরি তুমি পরজীবী হয়ে বাঁচবে আমার। সেই সময় এমন অবস্থা যে আমার খাবার সবজি, খাবার চাল, গম এসবও ঠিকঠাক করে আমার কাছে থাকতো না। সবজি আমাদেরকে বাইরে থেকে কিনতে হতো, এবং আমেরিকা থেকে সবজির জাহাজ না এলে পরে এরকম অবস্থা হতো যে আমাদের কাছে 7 দিনের, আমাদের যে জনতা ছিল তখন, জনগণ ছিল, তাদেরকে 7 দিন খাওয়ানোর মতো সবজি আমাদের কাছে থাকতো না। এতটাই পরনির্ভরশীল হয়ে গেছিলাম আমরা। তারপর ধীরে ধীরে বিভিন্ন রকম অপারেশন ফ্লাড হয়, বা আমাদের এখানে ভাখরা নাঙ্গল প্রকল্প হওয়ার পর সবুজ বিপ্লব আসে, গ্রিন রেভলিউশন, মিল্ক রেভলিউশন, হোয়াইট রেভলিউশন যেটাকে বলা হয়, আমুলের আদ্য। এই যে একটা অসীম আমাদের ভারতীয়দের একটা জিনিস রয়েছে, ভারতীয়দের ব্যাপার হচ্ছে ভারতীয়রা চট করে কিছুতে হারে না, ঠিক আছে? কোনো জায়গাতে যদি সে বারবার চোট খায় আবার সে উঠে দাঁড়ায়। ওরা তো খালি রবার্ট ব্রুসের গল্প জানেন যে মাকড়সা দেখে 9 বার উনি করেছেন। এবার ভারতের ইতিহাসে এরকম রবার্ট ব্রুস মনে হয় চাইলে পরে গলিতে গলিতে পাওয়া যাবে, ঠিকই। তো ভারতীয়দের মধ্যে এই যে জিল, এই যে জিনিসটা ছিল, এটার জন্য ভারতীয়রা কাজ করতে প্রচণ্ড বেশি কর্মক্ষম তারা। এই করে করে আস্তে আস্তে যেই আমরা একটা ডাইরেকশন পেয়েছি, ডাইরেকশন পাওয়ার পর আস্তে আস্তে এটার থেকে উঠতে শুরু হয়েছে, এবং তার পরাকাষ্ঠা আরম্ভ হয়েছে 2014 সাল থেকে, যখন আমাদের নরেন্দ্র মোদী যে সরকার এসছে, সেটা আসার পর থেকে আমাদের যে সেলফ কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, এই জিনিসটা এতদিন পর্যন্ত আমাদের মধ্যে যেটা মিসিং ছিল সেইটা আসতে শুরু হয়েছে। যেই আসতে শুরু হয়েছে খাপে খাপে বসে গেল। আমাদের কাছে প্রাচুর্য বা আমাদের কাছে সম্পদ তো ছিলই। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, শুধুমাত্র যে নরেন্দ্র মোদীর ক্যারিশমা তাতেই কিন্তু ব্যাপারটা শেষ নয়। ব্যাপারটা হচ্ছে অ্যাকশন। আমি একটা অ্যাকশন ধরিয়ে দিচ্ছি তোমাকে। ফর এক্সাম্পল, প্রথম কথা হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, গত বয়সে ওর ভদ্রলোক একটা কথা বলেছেন, মানে একটু খারাপ ভাষায় বলছি, কিছু মনে করো না, ঠাটিয়ে চর মারা বোঝাতো। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে ইউরোপের গালে ভারত থেকে একটা ঠাটিয়ে চর মারা হবে। যখন ইউরোপ তাদের কিছু একটা হলেই, আরে আমাদের এই হয়েছে, আমাদের ওই হয়েছে, আমাদের হয়েছে, আমাদের দিকে তাকাও, আমাদের দিকে আমাকে দেখুন। প্রফুল্লের একটা বিখ্যাত উপন্যাস ছিল 3 পর্বে। সারাক্ষণই জয়শঙ্কর তখন বললেন যে ইউরোপের যদি গন্ডগোল হয় সেটা ইউরোপকে নিজেকে সামলাতে হবে, তার জন্য আমাদের সবাইকে দৌড়ে বেড়াতে হবে, নাচতে হবে এবং মাথা ঘুরতে হবে যে ইউরোপের সমস্যা হয়েছে বলে দুঃখিত, আমি পারলাম না, আমি এটাতে আপত্তি জানাচ্ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে যখন এইরকমভাবে একটা ঠান্ডা মাথায় স্টেটমেন্টটা দেয়, তখন পশ্চিমের মিডিয়া, আমি তো দেখেছি, তাদের চোখ মুখ মোটামুটি গোল গোল হয়ে যায়। তারা ভাবতে পারে না যে এটা কি সম্ভব, কি করে। এটা গেল 1। 2 হচ্ছে করোনা মানে করোনার যখন এলো তখন প্রথমেই ঘাব্রেইসিউস হচ্ছেন সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, ঠিক, যে লোকটি লাইবেরিয়ার মতো একটি দেশের কমিউনিস্ট একজন মন্ত্রী ছিলেন, এবং যে লোকটি ডাক্তার না হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পদে বসেছেন। ঠিক, হি ইজ দ্য এক্সাম্পল অফ দ্যাট। ঠিক। এই যে ঘাব্রেইসিউস বসে আছেন, তিনি বলে দিলেন যে 50 কোটি লোক তো ভারতেই মরে যাবে। আচ্ছা, তারই প্রতিধ্বনি আবার শুনলাম আমরা স্থানীয় একজন জনৈক পীরজাদা, তিনিও বলে দিলেন, হ্যাঁ মুসলমান বাদে 50 কোটি ভারতীয় মরে যাবে, 50 কোটি ভারতীয় মানে আমার যেন মনে হলো ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভার হেডকোয়ার্টার আর এখানে পীরজাদার একটা ডাইরেক্ট কানেকশন আছে, দুজনে একই ভাষায় কথা বলছে। তারপরে দেখা গেল যে ভারত ভ্যাকসিন তৈরি করলো, সেই ভ্যাকসিন 69টা দেশে পাঠালো। ঠিক, ভারত মানে 2020 অনওয়ার্ডস আজ পর্যন্ত 80 কোটি লোককে ফ্রিতে রেশন দিয়ে যাচ্ছে। ঠিক। এবং তারপরেও ভারতের জিডিপি বাড়ছে, ভারতের ইকোনমি আরও ফ্লারিশ করছে। ঠিক। এগুলো কি ম্যাজিক হচ্ছে, কি হচ্ছে? না, ওই যে বললাম, আমি একটু আগেই একটা প্রসঙ্গ তুলেছিলাম, ভারতের মধ্যে জিল, রেজিলিয়েন্সি, পারসিভিয়ারেন্স, এই 3টি জিনিস আগের থেকেই মানে যেটাকে বলে পরাকাষ্ঠা ভরা ছিল। এবার তার মধ্যে যদি একটা এবল লিডারশিপ যদি আসে, যে স্বপ্ন দেখাতে পারে, শুধু লিডারশিপই নয়, একটা ডেডিকেটেড মানসিকতা, কাজটা করবো, হ্যাঁ, করে ছাড়বো, ঠিক কথা। এবার সেই যদি আসে, এই খাপে খাপে যদি এই দুটো জিনিস বসে যায়, আপনাকে কে আটকাবে? আপনার কাছে সামর্থ্য আছে করার, আপনার কাছে অর্থ রয়েছে, কারণ আপনি নিজেই একটু আগে বললেন যে আমরা এখন গ্লোবাল ইকোনমির ইয়েতে 5 নম্বরে রয়েছি, খুব শিগগিরই আগামী আমরা 4 নম্বরে, এখন 4 নম্বরে, হয়তো খুব শিগগিরই 3 নম্বরে চলে আসছি। এইবার সেরকম একটি সক্ষম, সফল
একটি দেশ সে যখন একটা ভালো লিডারশিপের হাতে পড়ে এবং সেই লিডারশিপ যখন ফোকাস গোল ওরিয়েন্টেড কাজ করে, তখন তো এটা হওয়ারই ছিল, আজ না কাল তো হওয়ারই ছিল। তাহলে দেশের ভেতরে এত বিরোধিতা কেন? বা আরও ব্যাপার আছে, শুধু দেশের ভেতরে বিরোধিতাই তো শেষ নয়। একটু আগে তুমি বলছিলে আমাদের মানে আমরা চাইলেও আমার পাশের বাড়িটা বদলাতে পারি না। আমি হাজার চেষ্টা করে আমার দেশের ভেতরে প্রচুর উন্নতি করতে পারি, কিন্তু আমার প্রতিবেশী আমি বদলাতে পারবো না। আর প্রতিবেশী যদি সর্বক্ষণ একটা ছকেই অপেক্ষা করে থাকে যে কী করে আমি এর বাড়িতে শীত কাটবো, কী করে এর ক্ষতি করে দেবো, কী করে বিষ মিশিয়ে দেবো এর জলে বা ইত্যাদি, এর খাবার দাবারে কী করে বিষ মিশিয়ে একে মারবো, অসুস্থ করে দেবো, এইটা যদি সারাক্ষণ চলতে থাকে এবং আমার বাড়িতেই যদি কয়েকজন এরকম বসে থাকে, তাহলে প্রতিবেশীর উদ্দেশ্য কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায়। ঠিক কথা, ঠিক কথা, খুব ভালো প্রসঙ্গ। আমরা সবসময় বলি যে আমরা 2.5 ফ্রন্ট ওয়ার আমরা লড়ছি। ঠিক আছে, 2.5 আপনার বুঝতে পেরে গেছেন, একদম পশ্চিমের সীমান্ত সাটা লাগোয়া প্রতিবেশী পাকিস্তান। তো এই দুই এবং দেশের মধ্যে যে ইকোসিস্টেম রয়েছে, সেই ইকোসিস্টেম কিন্তু আবার বাইরের থেকেই ঊর্জা পায়, বাইরের থেকে এনার্জি পায়। আপনি কি ভাবছেন আজকে যারা দেশের মধ্যে এই ভারতের টুকরে হোঙ্গে বলছে কিংবা দেশ ভাগ করতে চাইছে, চিকেন নেক যে পশ্চিমবঙ্গে আছে, একটি চিকেন নেক নয়, আরও চিকেন নেক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, চিকেন নেককে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি দাবি উঠছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মধ্যে থেকে। এগুলো কি সব আলাদা আলাদা? এগুলো প্রত্যেকটির একই সুতোতে গাঁথা, ঠিক তাই, একই সুতোতে গাঁথা। সুতরাং এই টু নেবার্স এবং তার সাথে পশ্চিমী দেশগুলো যারা আমাদের এই সাফল্যে গত 10 বছর ধরে আমাদের সব দিকে সর্বস্তরে যে সাফল্য হচ্ছে, তারা তাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবং জর্জ সোরসের নাম শুনেই থাকবেন, ঠিক আছে, জর্জ সোরসকে তো প্রায়শই আমরা জানি যে এবার উদ্দেশ্যটা এবং ডিপ স্টেট, এন্টার ডিপ স্টেট, নট অনলি জর্জ সোরসের সাথে রকওয়েলার, রকফেলার, এরা প্রত্যেকেই, এরা তো চায় ব্যবসা করতে, এরা চায় পুরো দুনিয়াটা। ভারত জানে যে 140 কোটি দেশ, এখানে বাজারে কিছু একটি মাল ফেললে পরেই সেই মাল বিক্রি হয়ে যাবে। সুতরাং এই মার্কেট ধরার জন্য এরা মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স এরা পাম্প করে চলেছে প্রতিনিয়ত। এই যে কিছুদিন আগে আমাদের যে দিল্লিতে যেখানে এজিটেশন হচ্ছিল আপনাদের কৃষক আন্দোলনের নামে, এরা এতদিন ধরে কিভাবে এদের বিদ্রোহ চালায়। কলেজ লাইফে হয়তো আপনিও গেছেন কোনো জায়গায় ডেপুটেশন দিতে, কিছু হতে, কতক্ষণ ধরে আপনি করেন? খুব বেশি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, একদিন দুদিন, হ্যাঁ, তার বেশি মাসের পর মাস বসে রয়েছে। কোত্থেকে এদের খরচা আসছে, কোত্থেকে এরা টাকা পাচ্ছে, এবং প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া করছে, দামি দামি গাড়ি করে আসছে, এসে তারা কি করছে না, যে কৃষক আন্দোলনের উদ্দেশ্যটাই ছিল একটা, এতদিন পর্যন্ত চলে আসা দালাল আর ফরেরাজটাকে তারা এস্টাবলিশ করে রাখবে, যে কারণে সেটাকে আবার রোলিং করতে হচ্ছে। এগুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটি ডিপ স্টেট বা বিদেশি যেটা গ্লোবাল পলিটিক্সের অঙ্গ। ভারতের বাড় বৃদ্ধি আমরা সহ্য করব না। এইখানেই এসে যাচ্ছে আসল ব্যাপারটা, যে একটা উদাহরণ বলি, যে রাশিয়া আর আমেরিকা এই দুটো ভূখণ্ডের মধ্যে পারস্পরিক একটা আকচাকচি আছে। ঠিক কথা, এটা আজকের নয়, বহু বছরের আকচাকচি। ঠিক কথা। আকচাকচির নেপথ্যে কি আছে, যদি অতটা ডিপে যেতে চাই, তাহলে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে দেবো, দিয়ে আমি একটা প্রশ্ন অরিন্দমের কাছে রাখবো। তথ্যটা এরকম যে সাইবেরিয়া অঞ্চলে রাশিয়ার যে জমি রয়েছে, সেই জমিটা রাশিয়ার কাছে আছে বটে, কিন্তু ইউএনকে দিয়ে একটা বিল পাস করিয়ে বলা আছে যে ওখানে যে তেল আর গ্যাস আছে সেগুলো তুমি তুলতে পারবে না। ঠিক কথা, কিন্তু তোমার জমিটা থাকবে। ওইখানটাতেই তাদের সংঘর্ষের অন্যতম প্রধান জায়গা, সেটা নিয়েই যাবতীয় সমস্যা। কিন্তু তার জন্য আজকে মোদি গেছেন রাশিয়াতে, সেখান থেকে অস্ট্রিয়াতে। মোদি কেন রাশিয়া যাবেন, কেন মোদি যাবেন? উনি যাওয়া দরকার নেই, কোনো দরকার নেই, পুতিনের সঙ্গে ওনার বসার দরকার নেই, উনি ইউক্রেনকে সাপোর্ট করুন, উনি নাটোর সঙ্গে থাকুন। আমেরিকা লবিং করতে শুরু করেছে জুন মাসে, যাতে মোদির সফরটা বানচাল হয়ে যায়। এবং শুধু তাই নয়, সেটা মানে ওপেন লবিং হচ্ছে। ঠিক কথা। এ মানেটা কি? দেখুন, মানেটা খুব প্লেন অ্যান্ড সিম্পল। ঠিক আছে, আমি একটু পিছিয়ে যাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন
যে লিডার, কে লিডার হবে, দেখা গেল যে গোটা বিশ্বের দুটি লিডার, কারণ তারাই হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার তাদের কাছে রয়েছে, একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া। এবার আমেরিকার কিছু কিছু সঙ্গী বা তার উপকার পাওয়া কিছু দেশ, তার মধ্যে আমাদের পাকিস্তানও ছিল, আর রাশিয়ার কাছ থেকে উপকার পাওয়া কিছু দেশ, এই দুটো নিয়ে দুনিয়া এই ডক্টরিনে ভাগ হয়ে গেছিল। একটু 90-এর দশকে ফিরে আসি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, হয়ে গিয়ে অনেকগুলো ছোট দেশ তৈরি হয়ে গেল, কাজাকস্তান, কিরগিজস্তান, ইউক্রেন ইত্যাদি ইত্যাদি। তো সোভিয়েত ইউনিয়নের যে বিরাট একটি কৃষি এবং শিল্প, খনিজ সব দিক দিয়ে একটি অত্যন্ত বলিষ্ঠ একটি রাষ্ট্র ছিল, সেটি ভেঙে আপাতত টুকরো টুকরো হয়ে অনেকগুলো টুকরো হয়ে গেল। সেই থেকে আমেরিকা হয়ে গেল পুরো দুনিয়ার দাদা, ঠিক আছে, সে যা বলবে। এই আমরা শুনেছি না, একটা খুব চালু কথা ছিল যে কমিউনিস্ট জমানা আমাদের যে রয়েছে, শেষের দিকে এরকম অবস্থা যে স্বামী স্ত্রীর যখন ঝগড়া হচ্ছে, সেই সময় লোকাল কমিটির কোনো লিডার এসে সেটাকে সলিউশন করবার চেষ্টা করতেন। আমেরিকার অবস্থা হয়ে গেছে এই, কোনো জায়গায় কিছু হচ্ছে, আমি যা বলছি তাই হবে, আমার কথাই শুনতে হবে। গদ্দাফির কত বড় সাহস, ওখানে সে ওপেন ইকোনমি করে দিচ্ছে। ও নিজের তেল বিক্রি করতে চাইছে না, আমি চাইছি ওপেকে, সৌদি আরব বা আরবিয়ান কান্ট্রি, কাতার, ওমান, এরা যারা রয়েছে, আমি এখান থেকে যে দামে ব্যারেল প্রতি যে ডলার আমি স্থির করব, সেই দামেই পুরো দুনিয়া কিনবে। আমি ইচ্ছে মতো এর চাহিদা বাড়াবো কমাবো, তেলের দাম বাড়াবো। এবার এখানেও ডিপ স্টেট চলে আসছে, রকওয়েলার, রকফেলার, হ্যাঁ, কে কাকে অস্ত্র বিক্রি করবে সেটাও আমেরিকা ঠিক। যদি অস্ত্র রাশিয়ার কাছ থেকে তুমি নাও, তাহলে পরে আমি তোমাকে স্যাংশন করবো। তো এই অবস্থা তো চলতে পারে না। এবার দেখুন করোনাতে কি অবস্থা, করোনার প্রসঙ্গে একটু আগে আমরা আলোচনা করছিলাম, আমেরিকাতে কি অবস্থা, আমেরিকা কি সামলাতে পেরেছিল করোনাকে ঠিকঠাক করে? একদম ভালোভাবে পারেনি। আমি একটা তথ্য বলি, এটা হয়তো অনেকেই জানেন না, আমি সুপ্রিয় লাইভে বলেছিলাম, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট, যখন করোনার বাড়বাড়ন্ত চলছে, যখন গণকবর তৈরি হচ্ছে, ঠিক কথা, নিউ ইয়র্কের পাশে সেন্ট মার্টিন, সেন্ট হেলেনা দ্বীপগুলোতে গণকবর তৈরি করে সেখানে মানুষকে ফেলা হচ্ছে, মৃতদেহগুলো ফেলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন যে ভারত যে কোভ্যাক্সিন আবিষ্কার করেছে, কোভ্যাক্সিন ছাড়া অন্য কোনো রকম ভ্যাকসিন আমেরিকান আর্মির একটা লোককেও দেওয়া যাবে না, এবং দেওয়া হয়নি। আমিও কোভ্যাক্সিন নিয়েছি, আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি জানি না তুমি কি নিয়েছো, আমি কোভিশিল্ড নিয়েছি, কিন্তু আমি কোভ্যাক্সিন নিয়েছি। আমি যেহেতু কোভ্যাক্সিন নিয়েছি, আমি সেহেতু কোভ্যাক্সিনের জয়গান গাইবো এই জন্য, কারণ আমি নিজে কোনো অসুস্থ হইনি। হ্যাঁ, ঠিক, আমার কোনো রকম সাইড এফেক্ট তো দূরের কথা, কোনো রকম অসুস্থতা হয়নি। এবং ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তটা যে আমেরিকান সেনাবাহিনীর কাউকে, একজনকেও, এমনকি ফাইজারের ভ্যাকসিন পর্যন্ত নিতে দেয়নি। ফাইজারের ভ্যাকসিনের অনেক সমস্যা, পরবর্তীকালে দেখা গেলো 64% কার্যকরী, তারপরে বললো 54%, তারপরে বললো 47% কার্যকরী। এই হচ্ছে ফাইজারের সিচুয়েশন। তার মানে -67 ডিগ্রিতে তাকে রাখতে হবে, তবে প্রিজার্ভ করা যাবে না। মানে দেশি জিনিস ভালো হয় না, খালি বিদেশি জিনিসই ভালো, তাহলে পরে সেই ন্যারেটিভ তো শেষ হয়ে গেছে, তো গেল। এখন কথাটা যে ওটা জার্মানি আর আমেরিকা মিলিয়ে তৈরি করেছিল, কিন্তু সেটা গোটা পৃথিবীতে দেখা গেল যে সব থেকে এফেক্টিভ ভ্যাকসিন কোনটা, কোভিশিল্ড কোভ্যাক্সিন বানিয়েছে কে না ভারত। চীন যে ব্যবসাটা করতে চেয়েছিল সে ব্যবসাটাও ভোগে, সেটাও তো চৌপাট হয়ে গেছে, কোনো একদম চৌপাট হয়ে গেছে। ফলত তাদের যাবতীয় জিনিস মুখ থুবড়ে পড়ার পরেও আজকে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে বসে, মানে ব্ল্যাক লাইভস ম্যাটার, অন্যান্য বামপন্থী আন্দোলন আমেরিকার মধ্যে, আলাদা ব্যাপার, সেটা হচ্ছে ওকিজম, হ্যাঁ, মানে ওটা একটা খেলা, সেই জিনিসটা একটা খেলা। ওই খেলাটা খুব শিগগিরই আমেরিকার নির্বাচন আসছে, এবং আমরা জানি যে এবারে ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং টু উইন উইথ ফ্লাইং কালার্স। এখনই বলার সেটা জায়গা আসেনি, কারণ বরাক ওবামা মানে ডেমোক্রেটিক লবিকে খুব ভয়ঙ্করভাবে উনি এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। কমলা হ্যারিসকে হয়তো যদি জো বাইডেন যদি সরে যান, জো বাইডেনের পত্নী জো বাইডেনকে পারমিশন দিচ্ছেন না সরে যাওয়ার। উনি বলছেন যে 90 বছর বয়সী বুড়ো প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়বে। যদি কমলা হ্যারিসের নাম প্রপোজড হয় কোনোভাবে, তাদের ঘরোয়াভাবে তারা যদি মানাতে পারে, তাহলে পরে কিন্তু ইন্ডিয়ান ডায়াসপোরা এরা, জানি না, হয়তো ওটা আমার যতটুকু অনুমান, হ্যাঁ, তাতে এটা হওয়া কঠিন। এবং এটাও বলছি যে ওবামা যত চেষ্টাই করুন না কেন, জো বাইডেনের এই করোনা পরবর্তী সময়ে তার শাসন, তাতে আমেরিকাতে একটা রীতিমতো বড় রকমের ভীতি এসে গেছে, বিক্ষোভ তৈরি হয়েছে। এবং ভেতরে ভেতরে ডেমোক্র্যাটদের সম্পর্কে একটা ভুল একটা মেসেজ গেছে, ভুল নয়, বলো ঠিক মেসেজ গেছে। কারণ
চীনের সঙ্গে জো বাইডেনের ব্যক্তিগত সম্পর্ক আছে। জো বাইডেন তার ছেলে চীনের সঙ্গে ডাইরেক্ট ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা জানি, এটা একটা আমরা নোন জানি, ফ্যাক্ট। হ্যাঁ, জানি। যে কারণে চীনকে কোনোভাবেই জো বাইডেন চড়াবেন না, কিন্তু চীন ইজ দ্য অনলি ফ্যাক্টর হুইচ ইজ ক্রিয়েটিং ট্রাবল ফর দ্য রিপাবলিকানস। তো ন্যাচারালি তারাও তো বসে থাকবে না, ঠিক কথা, তাদেরও লবি আছে তো। হ্যাঁ ঠিক কথা। সেই আমেরিকা আটকাতে চায় ভারতকে। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফর করবেন কিনা, আমেরিকা লবি করছে। কেন ভাই? ঠিক কথা। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফর করবেন না কেন? প্রথম কথা হচ্ছে পুতিন আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের বিপদের দিনে, এবং পুতিনের বিপদের দিনে আমরা তার পাশে দাঁড়িয়েছি, এবং একটা খুব ভালো সমঝোতা তৈরি হয়েছে। আমার কি দরকার আজকে? একটা উদাহরণ দেখুন আপনি, যে তুমি দেখো যে নেপালে আজকে সরকার পড়ে গেল, মানে পুষ্পকমল দাহালের সরকার কনফিডেন্স মোশনে হেরে গেল। হেরে গিয়ে প্রচণ্ডা আবার ক্ষমতাতে আসছে, মানে বামপন্থীরা আবার ক্ষমতাতে আসছে। নেপাল সহ এই যে পুরো এলাকাটাকে পুরো চীন আস্তে 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 চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। বাংলাদেশকে বেশ কিছু ফেসিলিটি দেওয়ার হঠাৎ করে ঘোষণা করে চেষ্টা করছে। কারণটা কি? যাতে ভারতকে এদিক ওদিক সেদিক চারদিক থেকে ঘেরা যায়। হ্যাঁ, কিন্তু যদি আমাকে ঘিরে সত্যি ফেলে, আমিও তো বসে থাকবো না। এক নম্বর, কারণ আমার সেনাবাহিনী ইতিমধ্যে যথেষ্ট ইকুইপড হয়েছে, আমার আর্মারি যথেষ্ট ইকুইপড হয়েছে। আমি এখন নিজে অস্ত্র তৈরি করে বাইরে বেচছি, একসময় আমি কিনতাম। ঠিক ঠিক। আজকে ভারতের প্রধানমন্ত্রী কোথায় যাওয়া মানে ভিক্ষের ঝুলি নিয়ে যাওয়া নয়। তিনি যখন যান সেই দেশটা বরং আশায় আশায় থাকে আমাদের কি কি দেবে। নাই তো G7 এর কিছুদিন আগে মিটিং হলো, সেখানে ভারত হচ্ছে স্পেশাল ইনভাইটি। কেন? ভারত তো নামই নেই। এবং যে ছবি উঠছে, ছবিতে দেখছি মাঝখানে কে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী। কেন ভাই? কেন? তার মানে সবাই বুঝতে পারছে যে ভারতের যে গ্লোবাল স্ট্যাটিওর যেটাকে বলে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। এইবার এখানে একটা খুব সুন্দর পয়েন্ট তুলেছেন রাশিয়াতে যাওয়ার ব্যাপারে। আমেরিকার কিসের এত আপত্তি হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এতদিন ধরে বেড়ে চলেছে কেন? এর পিছনে আমেরিকার হাত আছে। আমেরিকা চাইছিল যে ন্যাটোতে ইউক্রেন জয়েন করবে, এবং তারপর ন্যাটো থ্রুতে আমেরিকা রাশিয়ার উপর খবরদারি চালাবে। এবার পুতিন সেটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে উনি অ্যাটাক করেছেন, এবং সেখানেও হয়তো এতদিন পর্যন্ত লড়াইটা বাড়তো না। আমেরিকা তো সমানে টাকা দিয়েছে, অস্ত্র দিয়ে সাপ্লাই করে গেছে এদেরকে, ইউক্রেনকে। আর উল্টো দিকে কি করেছে? উল্টো দিকে রাশিয়াকে স্যাংশনের পর স্যাংশন লাগিয়ে দিয়ে গেছে। এবার আপনি সুপ্রিয়দা, ধরুন আপনাকে কেউ চারদিক থেকে ঘিরে ফেলছে, আপনি তখন দাঁত নখ বের করবেন না আত্মরক্ষার জন্য? আপনি খেতে পাচ্ছেন না, আপনি আপনার স্ত্রী পুত্র তাদেরকে ওষুধ তুলে দিতে পারছেন না তার মুখে, ঠিক আছে? একটা দেশের কি অবস্থা হলে পরে সে যুদ্ধ চালিয়ে যায়। তার থেকেও একটা বড় বিষয় আছে, আমার ঘরের উঠোনটাতে আর একজন এসে সেখানে ইচ্ছে মতো ভাঙচুর যা নৃত্য করছে, আমাকে সেটা সহ্য করতে হবে। আর কেন সহ্য করতে হবে না? সে নাটোর সঙ্গে আছে, তার পেছনে পাড়ার একটা দাদা আছে। ছোট করে ন্যাটো কি বলুন দেখি, ন্যাটোকে কোনো জায়গাতে কিছু হিউম্যানিটেরিয়ান নেটে কাজ করতে দেখেছেন? না। ন্যাটো হচ্ছে একটা যুদ্ধবাজ অর্গানাইজেশন। একদম। ন্যাটো যেখানে সমস্যা, সিরিয়াতে ন্যাটো বোম্বিং করছে, মানে পুরো দুনিয়াতে আমেরিকার যেখানে দাদাগিরি ফলাতে হবে সেখানে ন্যাটো হচ্ছে তার মার্সেনারি আর্মি। তাই তো বলছি, আমি তো সেটাই বলছি যে হ্যাঁ, ইউক্রেন হচ্ছে রাশিয়ার উঠোন। হ্যাঁ, বাড়ির উঠোন যদি বলি তাহলে বাড়ির উঠোনটা হচ্ছে ইউক্রেন সেখানে বসে যা ইচ্ছে তাই করবে। কেন না? ওই যে পাড়ার দাদা পেছনে, আমার পাড়ার দাদা আছে, ঠিক কথা, দাদা এসে আমাকে বাঁচাবে। আর আমি দাদার সঙ্গে আছি, আমরা দাদার ভক্ত। আর মুশকিলটা হচ্ছে দাদা নিজে কিন্তু কোনোদিন নিজের আর্মি পাঠাবে না। দাদা কিন্তু পিছন থেকে বসে বসে আপনাকে লড়িয়ে দিয়ে দাদা পিছনে বসে বসে মজা দেখবে। এটাই তো মজা। এবং এই যে আপনার দেশ তছনছ হয়ে যাচ্ছে, দাদা আবার নিজের ফ্যাক্টরি বা তাদের ওখানে যা প্রোডাকশন হয় সেই মালগুলিকে সেখানে সেই সব জায়গায় যেগুলো মানে যুদ্ধাকীর্ণ যে জায়গাগুলি সেখানে সে ডাম্প করবে। দাদার তো আসল কাজ এটাই। সেটাই তো, তার তো মুনাফা। আমার এখানে স্যাচুরেশন হয়ে গেছে, মানে এইটাই আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্ট হোক এরকম, যে এই যে কথাটা অরিন্দম একটা খুব দামি কথা বলেছেন, কথাটা খুব 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 দামি কথা। আজকে আমার এখানে ধরা যাক আমার দেশের প্রয়োজন 5,000 ফ্রিজ, ঠিক কথা, ঠিক আছে? আমার 4টে কোম্পানি আছে, তাদের বলেছিলাম ভাই তোরা প্রত্যেকে 1,500 করে বানা, তাহলে 4 দেড়ে 6,000 হয়ে যাবে, আমার 1,000 এক্সেস থাকবে, আমার কোনোটা খারাপ হলে ওটা দিয়ে ম্যানেজ করে নেবো। আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এবার আমার 5,000-এর জায়গায় প্রোডাকশন হয়ে গেল 50,000,
বাকি বাকি জিনিসগুলো নিয়ে আমি করবোটা কি? ডাম্প করতে হবে অন্য কোনো জায়গায়, আমাকে অন্য বাজার চাই তো, বেচতে হবে তো। ঠিক আমেরিকার ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা আজকে থেকে না, এটা মিলেনিয়ামের শুরুর থেকে আমেরিকা এই সমস্যাটা না, এই সমস্যা হচ্ছে আমেরিকার জন্য যতটা চীনের জন্য ততটা একই রকম। একই রকম। চীনের তো এখন অবস্থা আরো আরো খারাপ। খারাপ, হ্যাঁ। চীনের ডাম্পিং এর জায়গা চীন খুঁজছে পাগলের মতো। হ্যাঁ, ভারতকে ভেবেছিল ডাম্পিং করবার জন্য ইউজ করবে। তা ওখানে তো ওই দিওয়ালির যে বাতি যা আসতো সবকিছু মেড ইন চায়না প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি একটা সময়। এখন তো গত 3-4 বছর ধরে আর ভবি ভোলে না। ঠিক আছে, এখন মেক ইন ইন্ডিয়াতে প্রচুর পালে হাওয়া লেগেছে। আমরা মাল বানাচ্ছি, আমরা সেই মাল বিভিন্ন জায়গায় ভিয়েতনাম, ফিলিপিন্স এসব জায়গায় শুধুমাত্র গত দেওয়ালিতে অরিন্দম, গত দেওয়ালিতে চীনের ক্ষতি কতটা হয়েছে শুধু আমি এইটুকু একটা হিসেব দিই। গত দেওয়ালিতে চীনের মোট ক্ষতি হয়েছে $220 বিলিয়ন। চিন্তা করে একটা দেওয়ালি 220, মানে বিলিয়ন। ভারতীয়দের কতটা যদি এক কাটা আমরা হই, কতটা আমাদের শক্তি আছে। এইগুলো হচ্ছে মানে হাতির কথা আছে না, হাতি নিজের কান দিয়ে, হাতির চোখ ঢাকা থাকে বলে হাতি নিজের শরীরটাকে বুঝতে পারে না যে হাতি কত বড়। হাতি খুব বুদ্ধিমান প্রাণী, কিন্তু সে যদি বুঝতে পারতো সে কত বড়, তাহলে সেই হয়তো আজকে মানুষের জায়গায় দুনিয়াতে রাজ করতো। কিন্তু হাতির বেচারা দুর্ভাগা, সে কানটা খুব বড় বলে সে দেখতে পায় না তার শরীরটা। আমাদের ভারতীয় ডায়াসপোরা বিভিন্ন জায়গায় যারা রয়েছে বা ভারতীয় জনতা যারা রয়েছে, এই কতটা শক্তি আছে এই জিনিসটা তাদের কোনো আন্দাজ নেই। এই বার্তাটা আজকের অনুষ্ঠানের শেষে খুব দরকার ছিল। আপনারা যারা বিশ্বের বিভিন্ন জায়গাতে বসে রয়েছেন অথচ ভারতীয়, তারা একটু এখন নিশ্চয়ই অনুভব করতে পারছেন বা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন চোখের সামনে যে ভারত আজকে কত বড় একটা নাম। ঠিক কথা, ঠিক কথা, কত বড় একটা নাম। একটা দাবি আমি জানাতে চাই অরিন্দম, আমি এই সঙ্গে সুপ্রিয় অনুষ্ঠানের প্রত্যেকটা পার্টেই আমি এই দাবিটা জানাবো, সে যেই আসুক, তুমি আসো, অন্য যেই বসুক না কেন। সেটা হচ্ছে ভারত এই G20-তে আমরা একটা জিনিস দেখেছি, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, ভারত লেখা ছিল। আমার বুক গর্বে ভুলে গেছিল। আমার দেশের নামটা ইন্ডিয়া নয়, ইন্ডিয়া নয়, আমার দেশের নামটা আসলে ভারত বা ভারতবর্ষ। দেখুন সুপ্রিয়দা, এইটা আমি প্রত্যেক অনুষ্ঠানেই দাবিটা আমি জানাবো। ঘুরে ফিরে আমরা তো সেই এক জায়গাতেই চলে যাচ্ছি, কলোনিয়াল হ্যাংওভার। ঠিক আছে, 200 বছর মাত্র তারা রাজত্ব করে গেছে, কিন্তু যে ছাপটা ফেলে গেছে, কিন্তু আমাদের বৌদ্ধিক লেভেলকে তারা তছনছ করে দিয়ে চলে গেছে। এবার এখান থেকে আমি একটু অন্যরকম ভাবছি। এই যে 2.5 ফ্রন্ট আর্মি যে বলছেন, 0.5 যে রয়েছে হাফ ফ্রন্ট আর্মি, যাদের মধ্যে সাম্রাজ্যবাদীরা রয়েছে, যাদের মধ্যে কমিউনিস্টরা রয়েছে, যাদের মধ্যে বিদেশি শক্তির কিছু অমর্ত্য সেন বা যারা রয়েছেন, যাদের মধ্যে ডিপ স্টেট রয়েছে, তারা একদম মানে ত্রাহি রব করে উঠছে যে ভারত তো শেষ হয়ে গেল, নাম চেঞ্জ হয়ে গেল। ইন্ডিয়া নামে পুরো দুনিয়া চেনে, ভারত নামে কে চিনবে? আরে মশাই, আপনি যে নামটাকে বাইরে গিয়ে আপনি ফ্লন্ট করবেন, সেই নামে লোক আপনাকে চিনতে পারবে। এটার মধ্যে কতক্ষণ লাগবে বদলাতে? আরে জার্মানি, দেশটার নাম জার্মানি নয়, ডয়েচল্যান্ড। তারা শুনলে রেগে যায়। দেশটার নাম ডয়েচল্যান্ড, তাদের ভাষাটা হচ্ছে ডয়েচে, মানে জার্মান ভাষা। জার্মানি বলে কোনো শব্দই নেই। ওরা মানে রীতিমতো কিছু বলে না, কিন্তু কপাল টপাল কুঁচকে বলে যে দিস ইজ ডয়েচল্যান্ড, কাইন্ড জার্মানি, দিস ইজ ডয়েচল্যান্ড। ডয়েচ শব্দটা মানে জার্মান ইংরেজিতে, ল্যান্ড মানে দেশ, মানে জার্মানদের দেশ। সেটা আমার দেশের নাম ভারতবর্ষ, ইন্ডিয়া নয়, কাইন্ড ইন্ডিয়ান, আমি জার্মান ভাষায় বলছি আর কি। আপনাকে খালি একদম প্রোগ্রামের আমরা শেষ ভাগে এসে পৌঁছেছি, একটি খুব গুরুত্বপূর্ণ ইনপুট দিয়ে যাই। ঠিক আছে, এটি আমরা জানি, তবু একবার মনে করিয়ে দেওয়া কর্তব্য। এই যে ইউরোপ, আমেরিকার ছোট ভাই, হ্যাঁ, মানে দাদা যা বলে আমিও তাই বলি, সব দেশ নয়, কিছু কিছু দেশে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, হ্যাঁ, আরও বিভিন্ন দেশ রয়েছে। আজকে এই রাশিয়াতে স্যাংশন আনার পর এদের কি অবস্থা জানেন? এনার্জির দাম কত করে বেড়ে গেছে। রাশিয়ার থেকে প্রাকৃতিক গ্যাস, মানে খুব ঠান্ডা পড়ে তো সেসব দেশে, সেখানে শীতকালের আগে গ্যাস, মানে তাদের নিজেদেরকে মানে গরম রাখার জন্য তাদের গ্যাস দরকার। এবার রাশিয়া থেকে সেই গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, হয়েছিল। এবার যে
ধরুন আমার এখানে পেট্রোলের দাম আজকে কলকাতায় বসে আজকে হচ্ছে 104 টাকা কিছু পয়সা। আমি কালকে সকালে উঠে দেখলাম পেট্রোলের দামটা কাল থেকে হয়ে গেছে 1400 টাকা। আমার কি অবস্থা হবে বলুন দেখি। আজকে ইউরোপের অবস্থা হয়ে গেছে সেই, ইউরোপ ভুগছে বিভিন্ন রকম সমস্যায়। আউটসোর্সিং এর জগতে তারা তাদের ম্যানুফ্যাকচারিংকে আউটসোর্স করে দিয়েছিল চীনকে, তাদের এনার্জি নিড তারা আউটসোর্স করে দিয়েছিল রাশিয়াকে, আর তাদের মানে কিছু কিছু ভ্রান্ত পলিসিতে তাদের অভিবাসন পলিসি যেটা রয়েছে সেটাতে বাইরের থেকে গুচ্ছের লোক এসে বসে গিয়ে এখন তাদের যে অবস্থা সেই অবস্থাতে তাদের ত্রাহি মধুসূদন অবস্থা। এ তো সবে শুরু। হ্যাঁ, এবার এইখানে জার্মানি বেঁচে যাবে, কারণ জার্মানি হচ্ছে ক্যাশ রিচ কান্ট্রি, তাদের কাছে টাকা রয়েছে। এবার পাশে বেলজিয়াম রয়েছে, পাশে সুইজারল্যান্ড রয়েছে, পাশে অস্ট্রিয়া রয়েছে, এরা কি করবে বলুন দেখি। না, জার্মানির অবস্থাও ভালো নয়, খুব একটা সুবিধা নয়, ভালো নয়, কিন্তু এদের থেকে একটু ভালো হয়তো। এদের থেকে ভালো, কিন্তু দুই জার্মানি মিলে গেছে, ভুলে যেও না। আমি যত বছর চাকরি করেছি আমাদের প্রত্যেক মাসে 7%, তোমার টোটাল স্যালারির 7% সেই টাকাটা দিতে হতো হচ্ছে ইউনিফিকেশনের জন্য, মানে কি ট্যাক্স, পূর্ব জার্মানিকে মানে তাদের ডেভেলপ করে পশ্চিম জার্মানির সমান জায়গায় আনার জন্য ডেভেলপমেন্ট ট্যাক্স দিতে হতো 7% করে টাকা। মানে তোমার যদি 100 টাকা উপার্জন হয় তো 7 টাকা তোমাকে দিতে হবে হচ্ছে ওদের এই ফান্ডে। এবার আজকে এই অবস্থাতে SWOT অ্যানালিসিস হয়, এটাকে বলা হয় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। ঠিক আছে, ভারতের ক্ষেত্রে এখন যদি SWOT অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাচ্ছে এই যে পুরো দুনিয়ার জন্য যা থ্রেট সেটা ভারতের জন্য অপরচুনিটি। রাশিয়ার সাথে সম্পর্ক খুব ভালো, রাশিয়ার থেকে আমরা তেল আনছি, আমরা ডিডলারাইজেশন করার দিকে এগিয়ে গেছি, আমরা মানি রুবেল ট্রেড করছি। ঠিক আছে, যে গ্যাস বা তেল ক্রুড ফর্মে আমি কিনছি সেটাকে আমি ইউরোপে 10 গুণ দামে বেশি বিক্রি করছি। ঠিক আছে, আমার তো কফার, আমার যে কোষ, আমার কোষ ভরে ভরে উঠছে। আর আমেরিকা ইউরোপ আমাকে চোখ রাঙাচ্ছে, তুমি রাশিয়ার কাছে যাবে না, রাশিয়ার কাছে যাবে না। কেন ভাই? আমার যে ট্রাস্টেড ফ্রেন্ড, আজ থেকে নয় গত 50, 60, 70 বছর ধরে যে আমার ট্রাস্টেড ফ্রেন্ড, আমি বিপদে পড়লে তার কাছে যাবো আর সে বিপদে পড়লে আমার কাছে আসবে না, কোন নিয়মে আমরা যাব না? এটা যদি কেউ বলেন তারপরে আমি বুঝি। এই যে একটা জাতিসংঘ নামক মাস্তান তৈরি, ঠাকুরদা, মাস্তান তো না ঠাকুরদা, মানে তাকে তৈরি করে রাখা আছে, সে সব ব্যাপারেই ভার্ডিক্ট দেয়, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। আর তাকে সব থেকে বেশি ব্যবহার করে কে? যেহেতু জাতিসংঘের হেডকোয়ার্টার একটা নিউ ইয়র্কে, আমেরিকাতে বসে আছে, তবে আমেরিকা মনে করে জাতিসংঘটা হচ্ছে আমার, মানে কি বলবো, আমার এক্সটেন্ডেড সত্তা, বা ওকে দেখিয়ে, জুজু দেখিয়ে আমি সব কিছু করে ফেলবো। আজকের আলোচনাটা খুব সুন্দর জায়গাতে এলো, এরপরে আমার অনেকগুলো অ্যাভিনিউ খুলে গেল, বিশেষ করে ইউরোপ সহ বিভিন্ন জায়গাগুলো আমরা আলাদা করে অন্য অন্য অনুষ্ঠানে আসবো। আপনাদের আবার মনে করিয়ে দিই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, করান, অন্যদের বলুন, কারণ এটা আপনার চ্যানেল। আজকে অরিন্দম এখানে আছে, কালকে আপনি এখানে আসতে পারেন, সেই জায়গাটা রয়েছে। আমি আবারও বলছি, স্টুডিও তৈরি, ক্যামেরা তৈরি, লাইট তৈরি, এডিটার তৈরি, সব রেডি আছে, শুধু আপনার আসার ওয়াস্তা, আপনার বলার ওয়াস্তা। অরিন্দম, আনন্দম সম্পর্কে তোমার মূল্যায়নটুকু বলে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। দেখুন, আনন্দম টিভিতে আমি যা দেখছি, বহু ইউটিউব চ্যানেলই ফলো করি। হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের, কেউ হয়তো গাড়ি নিয়ে কিছু করে, কেউ হয়তো গান বাজনা নিয়ে থাকে। আনন্দমের যে একটা জিনিস রয়েছে, একটা ওয়াইড রেঞ্জ অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ, এই জিনিসটি কিন্তু আজকে বাংলাতে বসে আমি এমন কোনো ইউটিউব চ্যানেল পাইনি যে রাজনীতি নিয়েও চর্চা করে। রাজনীতি মানে কি? বঙ্গ রাজনীতি, ভারতীয় রাজনীতি, বিশ্ব রাজনীতি। ঠিক আছে, 3টে ক্যাটাগরি চলে এলো। এবার যেখানে স্বাস্থ্য সম্পর্কিত কিছু আলোচনাও পাওয়া যাচ্ছে, আবার যেগুলো হারিয়ে যাওয়া ভারতীয় জিনিস, যেরকম বৈদিক বা তন্ত্র শিক্ষা, কারণ বাঘা বাঘা তন্ত্রগুরু বা বৈদিক গুরুরা বেরিয়েছেন এখান থেকে। তো সেই জিনিসটা কি, আমিও তো জানি না, আমি সেটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নই, আমার জানতে ক্ষতি কি? শুনে নিলাম একটু, জানার তো কোনো শেষ নেই। আমার জ্ঞান, একবার আইনস্টাইন বলেছিলেন মনে হয়, সমুদ্র সৈকতের পাশে যে ছোট্ট ক্ষুদ্র বালিকণা, পুরো ইউনিভার্সের জ্ঞান যদি বলি ওই ক্ষুদ্র বালিকণাটা আমি। শিখতে তো কোনো অসুবিধা নেই। তো সেই দিকে আনন্দম এই ব্রিজিং দ্য গ্যাপ, বাংলা ভাষাতে তো নেই, ইংরেজিতে হয়তো কিছু কিছু রয়েছে, হিন্দিতে কিছু কিছু রয়েছে, এই ব্রিজিং দ্য গ্যাপের কাজটা সুপ্রিয়দা আনন্দম খুব ভালো করে করছে। একদমই নবীন, এখনও মানে বেবি স্টেপস ফেলা হচ্ছে।
তবে ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি, আমি তো বহুদিন ফলো করি চ্যানেল বা দেখি, একটা দিন এরকম আসতে চলেছে যেখানে আপনি আপনাকে জনগণের মানে তারা রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টে আপনাকে প্রোগ্রাম দাঁড় করাতে হবে। তা যতদিন পাচ্ছি সেই দিনটা যেন খুব শীঘ্রই আসে। অরিন্দম, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য তোমাকে, এবং আগামীতেও আমি আশা করব যে তোমাকে আমরা পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আবার মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করান, সঙ্গে থাকুন, এখানে আসুন আমাদের সঙ্গে। আপনি ভালো থাকলে আমি ভালো আছি, আমরা এক সুতোয় বাঁধা আছি, এটা মনে রাখবেন। আনন্দম, নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।